বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 এপ্রিল, 2 বৈশাখ এবং ফার্সি 26 ফারওয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশন অনুষ্ঠান আপলোড করা থাকে। ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে
আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেনে গণহত্যায় যুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ রাজধানীর সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে লকডাউন বাস্তবায়নে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে আলোচনা দীর্ঘ না করতে ইরানি কূটনীতিকদের নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। নাতাঞ্জ পরিদর্শন করলেন আইএইএ এর পরিদর্শকরা। বাংলাদেশে হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ফখরুলের দাবি, লকডাউনে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। ভারতে এই প্রথম একদিনে 2 লাখেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছে 1000-এরও বেশি করোনা রোগী। এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা। আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের চূড়ান্ত অবসানের সম্ভাবনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনা রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার আলোচনাকে দীর্ঘ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান ওই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতিতে কেবল তখনই পুরোপুরি ফিরে যাবে যখন আমেরিকার সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা হবে। আয়াতুল্লাহ খামেনি বুধবার সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের এক মাহফিলে ভার্চুয়ালি দেয়া ভাষণে সতর্কতা ব্যক্ত করেন। তিনি পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি কূটনীতিকদের বলেন, এই আলোচনার ব্যাপারে দেশের নীতি নির্ধারিত রয়েছে। পাশ্চাত্য যদি আলোচনার নামে সময় ক্ষেপণ করতে চায় তাহলে সে আলোচনা থেকে সরে আসতে হবে। দীর্ঘ আলোচনা ইরানের জন্য ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা ইরানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনায় এজন্য বসতে চায় না যে তারা সত্য মেনে নেবে। তারা বরং তাদের বাতিল ও মিথ্যা দাবি ইরানের উপর চাপিয়ে দিতে আলোচনায় বসতে চায়, আর সে আলোচনা ইরানের জন্য ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিনীদের বেশিরভাগ প্রস্তাব এত বেশি দাম্ভিকতাপূর্ণ ও অপমানজনক যে সেগুলোর দিকে তাকানো সম্ভব নয়। তিনি পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সাফল্য কামনা করেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আমেরিকা ও ইউরোপের উদ্বেগ অমূলক। পেট্রোকেমিক্যাল শিল্পের 4টি প্রকল্প উদ্বোধনের সময় তিনি আজ কথা বলেন। রুহানি আরো বলেন, আমরা চাইলে এর আগেও 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারতাম। এ বিষয়ে ইউরোপ আমেরিকায় উদ্বেগের কোনো কারণ নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর পরিদর্শকরা ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন। সম্প্রতি সেখানে নাশকতামূলক হামলা হওয়ার পর এই প্রথম আইএইএ এর পরিদর্শকরা সেখানে গেলেন। সংস্থাটির মুখপাত্র ফ্রেডেরিক ডাল বলেছেন, আইএইএ এর পরিদর্শকরা ইরানে তাদের পরিদর্শন কাজ অব্যাহত রেখেছেন এবং তারা বুধবার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন।
ইরান গত 11 এপ্রিল ঘোষণা করে দেশটি নাতানজ পরমাণু স্থাপনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দুর্ঘটনা ঘটেছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সাইবার প্রযুক্তি ব্যবহার করে নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান আলী আকবর সালেহ এই ঘটনাকে পারমাণবিক সন্ত্রাসবাদের উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক না থাকা সত্ত্বেও হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে তাদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম বা তার কোনো কর্মসূচির সঙ্গে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে তাদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের অভিযোগ, করোনার এই মহাদুর্যোগের মধ্যে বাগাড়ম্বর বক্তব্য ছাড়া সরকার জনকল্যাণে কোনো কাজ করছে না। তারা করোনা মোকাবেলায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় সরকার বিএনপি, তার সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের উপরে বেপরোয়া গতিতে জুলুম নির্যাতন চালাচ্ছে। লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার এই কাজ করছে। মির্জা ফখরুল বলেন, গত 26 মার্চ স্বাধীনতা দিবসে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সরকারের সাঁড়াশি আক্রমণের মুখে পড়তে হয়েছে। গত 26 মার্চ থেকে এখন পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 179 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফখরুল। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত 26 থেকে 28 মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে 237 জন। জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত মামলা হয়েছে 55টি। এসব মামলায় 414 জন এজাহারের আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও 30 থেকে 35 হাজার জনকে আসামি করা হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসছি সংবাদে। বাংলাদেশে সমমনা আলেম মাশায়েখ দেশব্যাপী আলেমদের উপর জেল জুলুম নির্যাতন বন্ধের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। আজ এক টেলিকনফারেন্সে ওলামা মাশায়েখগণ বলেন, গত 26, 27 ও 28 মার্চ পরিস্থিতির পরবর্তী অবস্থা দেশবাসীর সামনে স্পষ্ট। দেশের আলেম ওলামার বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও তাদের মানহানি করা হচ্ছে, এতে মনে হচ্ছে আলেম ওলামারা ভিন দেশের নাগরিক। এই পরিস্থিতি চলতে থাকলে কেউই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না। নিরীহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর অন্যায়ভাবে গুলি চালিয়ে শহীদ করে দেয়া এবং শত শত নিরপরাধ মানুষকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে এই প্রথম একদিনে 2 লাখেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে এই প্রথম একদিনে 2 লাখেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছেন 1000-এরও বেশি করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দেশে 2,739 জন করোনা সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ের মধ্যে 1038 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত 11 দিনের মধ্যে 10 বার দেশে 1 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। গত 9 দিন ধরে একটানা দৈনিক 1 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট 1,40,74,564 জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন
1,73,123 জন। সুস্থ হয়েছেন 1,24,29,564 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 93,528 জন। বর্তমানে 14,71,877 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ভারতে 1 লাখ মানুষ সংক্রমিত হতে 110 দিন সময় লেগেছিল, কিন্তু বর্তমানে সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় একদিনেই 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। 441 দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,40,00,000 ছাড়িয়ে গেছে। গত বছর 19 মে আক্রান্তের সংখ্যা ছিল 1,01,139। চলতি বছরের 15 এপ্রিল ওই সংখ্যা বেড়ে হয়েছে 1,40,74,564। বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে মার্কিন সরকার। আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলার 20তম বার্ষিকীতে এসব সেনা প্রত্যাহার করা হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আফগান তালেবানের সঙ্গে মার্কিন সরকারের সই হওয়া চুক্তি অনুসারে চলতি বছরের মে মাসের মধ্যে সব সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু জো বাইডেন সরকার ক্ষমতায় আসার পর ওই সময়সীমা স্থগিত করে এবং এখন 5 মাস দেরিতে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা জানানো হলো। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের নিউজ চ্যানেল সাবিরিন ও কাতারের আল জাজিরা নেটওয়ার্ক খবর জানিয়ে বলেছে, বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে এরবিলের গভর্নর জানিয়েছেন। ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বুধবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক তৎপরতা, ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি নেতাদের নানা বক্তব্যে তাদের উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট আজ WABC রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই অবৈধ রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের নেতাকর্মীদের মুক্তি দেয়া সৌদি আরবের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি আজ আরো বলেছেন, সৌদি আরবের কারাগারে হামাস নেতা মোহাম্মদ আল খুদারি, তার ছেলে হানি ও অন্য ফিলিস্তিনিদের কারাগারে আটকে রাখার কোনো যুক্তি নেই। সৌদি আরব যে কারণে তাদের কারাবন্দী করেছেন তা গ্রহণযোগ্য নয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ আবারও শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে ইরান ছাড়াও অংশ নিচ্ছে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন ও ইউরোপীয় জোটের প্রতিনিধিরা। বৈঠকে সভাপতিত্ব করছেন ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের অস্ত্র বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,300 কোটি মূল্যের অস্ত্র বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি আমিরাতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ কিংবা এ সংক্রান্ত চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মাস পর অস্ত্র বিক্রির এই ঘোষণা দিলেন। নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান এবং যুদ্ধে ব্যবহৃত ড্রোন বিক্রি করা হবে। সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $2,300 কোটি মূল্যের এসব যুদ্ধাস্ত্র আমিরাতের কাছে বিক্রির বিষয়ে সম্মত হয়েছিলেন।
এমন সময়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল যখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যায় আমিরাতও সৌদি আরবের সহযোগী। এমনকি বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ সত্ত্বেও তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া এসব দেশ ও সংস্থা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাতের আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এ দুই দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে আবেদন জানিয়েছে। কিন্তু এসব আহ্বান সত্ত্বেও বৃহৎ শক্তিগুলো সৌদি আরব ও আমিরাতের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র চুক্তি করছে। যদিও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা অস্ত্র বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে সৌদি আরব ও আমিরাতে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রিতেও তিনি সম্মত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে জো বাইডেন ইয়েমেন যুদ্ধের তীব্র সমালোচনা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে সৌদি আরব ও আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন। কিন্তু এখন প্রমাণিত হয়েছে সবই ছিল বাইডেনের লোক দেখানো প্রতিশ্রুতি। ধারণা করা হচ্ছে কেবল রাজনৈতিক প্রচারণার স্বার্থে বাইডেন ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক, আমিরাতের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত থেকে বোঝা যায় আন্তর্জাতিক মাফিয়া চক্র ও অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর কাছে মানবিকতার কোনো মূল্য নেই, বরং তারা কেবল নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়। বর্তমান বাইডেন প্রশাসন তাদের নীতিতে পরিবর্তনের কথা বললেও ইয়েমেন যুদ্ধে এখনো আমিরাত ও সৌদি আরবকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সেখানে গণহত্যায় প্রেসিডেন্ট বাইডেনও শরিক হলেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ রাজধানী সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। গত বছর মার্চে করোনা সংক্রমণ দেখা দেবার পর বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করে বলেছিলেন, করোনার চেয়ে আমরা আরো বেশি শক্তিশালী। করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবে আমরা শক্তিশালী। তাদের ভয়কে জয় করতে হবে। গত এক বছর ধরে প্রাণঘাতী করোনার ব্যাপক বিপর্যয়ের পর সেই ওবায়দুল কাদেরের কণ্ঠে এখন অনেকটা আতঙ্কের সুর। সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারী করোনা আতঙ্কের অন্ধকারে। আসুন আমরা অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলি, সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করি প্রাণঘাতী করোনাকে। এরই মাঝে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য বিএনপিকে অভিযুক্ত করতে শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পরে বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। তিনি বিএনপিকে অহেতুক সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান। এদিকে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে সকাল থেকেই মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউন বাস্তবায়নে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে গার্মেন্টস সহ জরুরি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা না থাকায় তাদের কর্মকর্তা কর্মচারীদের অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই অবস্থায় চলমান লকডাউন বাংলাদেশের বাস্তবতায় কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদগণ। 7 দিনের লকডাউন আসলে খুব একটা কার্যকর হবে না, কারণ এই যে এখন যেটা স্ট্রিক্ট লকডাউন বলা হচ্ছে এই শব্দগুলো ঠিক নাই। কারণ লকডাউন বলতে একটা অঞ্চলকে বা একটা প্রতিষ্ঠানকে বা একটা দেশকে যেভাবে লক করা হয়
আমরা সেইভাবে নই আসলে। এদিকে ব্যাংক, শিল্প, কলকারখানা ও হাসপাতাল খোলা রেখে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে রাস্তায় ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বলে পুলিশ স্বীকার করেছে। এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে বের হবার নির্দেশনা শিথিল করে আজ পুলিশ দপ্তর থেকে 18টি সেবামূলক ও জরুরি প্রতিষ্ঠান এই বিধিনিষেধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। তাদের কর্মস্থলে আসা যাওয়া করতে মুভমেন্ট পাস এর প্রয়োজন নেই, শুধু পরিচয়পত্র প্রদর্শন করলেই চলবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পাশ্চাত্যের সঙ্গে আলোচনা দীর্ঘ না করতে ইরানি কূটনীতিকদের নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। নাতাঞ্জ পরিদর্শন করলেন আইএই এর পরিদর্শকরা। বাংলাদেশে হেফাজত সংশ্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। ফখরুলের দাবি, লকডাউনে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। ভারতে এই প্রথম একদিনে 2 লাখেরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছেন 1000-এরও বেশি করোনা রোগী। এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে আমেরিকা। আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের চূড়ান্ত অবসানের সম্ভাবনা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।